বাড়িতে শুয়ে আছে তার একমাত্র রাজকন্যা কিম সুবিনের রাজকন্যা কিম তেইয়ং। তখনই তার মা গিয়ে ডোর নক করেন, যেটা দেখে তেইয়ং নিজের ঘুম ভেঙে উঠে ডোরকে ওপেন করে দেয়। তখনই ইউনজুন কিছু ফুল আর চকলেট তার সামনে রাখে আর বলে, জানি না এই সব কিছু প্রতিদিন কেডায় রেখা যায়, গত 15 দিন ধরে এটাই হইতাছে, আমি তো বুঝতেই পারতাছি না এই সব জিনিসগুলো কে রেখা যায়, তুই কি কিছু জানোস মা? তখনই তে বলে, না না মা, আমি এসব বিষয়ে কিছু জানি না, তুমি এক কাজ করো, এগুলো ফেলে দাও। তখন ইউনজুন বলে, আরে এগুলো ফালাই দিমু, কিন্তু এতগুলো জিনিস ফালাই দিতেও তো খারাপ লাগে, তুই তো প্রতিদিনই ফালাই দেস, আজকে দেখলাম নিচে অনেকগুলো বাচ্চা, ওদের দিয়া দেই। এটা শুনে তে কিছুটা ভাবে, তারপর বলে, ঠিক আছে মা, তোমার যা মনে চায়, আর তাড়াতাড়ি করো, আমি হসপিটালের জন্য লেট হচ্ছি, আমি চলে যাব। এটা বলেই ও এখান থেকে চলে যায় ওয়াশরুমে। তের মাও চকলেট আর ফুলগুলো নিয়ে বাইরে চলে যায়, ফুলগুলো রুমে রেখে চকলেটগুলো বাইরের বাচ্চাদের দিয়ে দেয়। তেইয়ং এখন মেডিকেল স্টুডেন্ট, তারপরও ইন্টার্নশিপ করছে, আর তার বাবা বিজনেসম্যান আর মা গৃহিণী। তাদের ছোট্ট ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু ভালো চলে। আর এইভাবে তাদের দিনগুলো চলছিল, কিন্তু তাদের মাঝে একজন তাকে অনেক বেশি ভালোবাসে, যে প্রতিদিনই তাকে প্রপোজ করার জন্য, তাকে ভালোবাসা প্রকাশ করার জন্য ফুল আর চকলেট দেয়। অবশ্য তে জানে সে কে, আর তাকে মানাও করা হয়েছে, কিন্তু তারপরও তেয়ংয়ের পিছে পিছে সে ঘুরতে থাকে, আর খুব সম্ভবত সে তাকে সত্যি ভালোবাসে। কিন্তু তারপরও এটা নিয়ে তে ভ্রুক্ষেপ করে না, ও জলদি করে রেডি হয়ে নেয়। আর তখনই দেখে নিচে ওর বাবা পত্রিকা পড়ছে আর নাস্তা করছে, যেটা দেখে তেও একটু বসে পড়ে। তখনই সুবিন বলে, মা, তুই যদি ওই ছেলেটাকে পছন্দ না করিস, ওরে ভালো করে বুঝাই দে, যাতে ও তোরে দ্বিতীয়বার এগুলো না পাঠায়, বিষয়গুলো খারাপ দেখা যায়, ছেলেটারও টাকা নষ্ট হইতাছে। এটা শুনে তে বলে, দেখো বাবা, আমি বলছি তো ওরে যে আমি ওরে পছন্দ করি না, বিয়ে করব না, তারপর কেন পাঠায় আমি জানি না, যাই হোক আমি ওকে ফোন দিয়ে বলে দেব। এটা বলে তেয়ং বাইরে চলে যায়, আর ওইখান থেকে নিজের স্কুটিটায় বসে পড়ে। তখনই ও বাইরে দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে স্কুটির থেকে নেমে তে ওই লোকটার সামনে যায়, যার নাম ছিল জিহোপ, কিম জিহোপ, যে অনেক বড় বিজনেসম্যান, আর এখন তের বাড়ির পাশেই থাকে, একটা অ্যাপার্টমেন্ট কিনেছে ওইখানে। আর এর আগে তের সাথে একটা গ্রোসারি মার্কেটে জিহোপের দেখা হয়েছিল, প্রথম দেখাতে জিহোপ থেকে পছন্দ করে। আর এইবার তে স্ট্রেট ফরওয়ার্ড বলে, দেখুন মিস্টার জিহোপ, আমি আপনাকে পছন্দ করি না, প্লিজ আপনি আমার লাইফ থেকে সরে দাঁড়ান, আর আমি বুঝি না আপনি কেন এগুলো পাঠান। তখন জিহোপ বলে, দেখো এলাকেশি, খুব ভালোবাসি আমি তোমাকে, আমি চাই তুমি আমার হও, আর আমি ততক্ষণ এটা পাঠাবো যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসি বলবা। এটা শুনে তে আমার খুব রাগ হয়, ও তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। যখনই ও হসপিটালে পৌঁছায়, তখনই একজন সিনিয়র নার্স বলে, ডাক্তার আপনি আসছেন? কিম তেয়ং, অ্যাকচুয়ালি আপনাকে সিনিয়র ডাক্তার ডাকছে। তখন এটা শুনে তেয়ং একটু ঘাবড়ে যায়, বলে, আরে সিনিয়র ডাক্তার কে, কিম নানজু স্যার? এটা শুনে নার্স হ্যাঁ বলে দেয়। তখনই তে একটু ভয় পেয়ে যায়, গতকালকে তার আন্ডারে ও কিছু কাজ করেছিল, মেবি এই জন্য ডাকছে, হয়তো বা কিছু ভুল হয়েছে, যার কারণে তে একটু ভয় পেয়ে যায়, ওর চাকরিটায় আবার সমস্যা হবে না তো। তখনই যখন নক করে আরেমের রুমে প্রবেশ করে, তখন আরেম বলে, আসো আসো তে, বাইরে কেন দাঁড়িয়ে আছো, আসো। তখন তে একটু ভয় ভয় বলে, স্যার অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি কিছু ভুল করে ফেলেছি, আমি কি কোনো কিছু ভুল করে ফেলেছি? এটা শুনেই নামজন বলে, আরে না রে না, এটা কি বলছো মা, তুমি কিছু ভুল করলে আমি সেটা তোমাকে বলবো, এভাবে ডেকে আনবো কেন কেবিনে? অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি তো জানোই আমি আর আমার মিস দুজনেই ডাক্তার, আর এই জন্য আমাদের বাসায় একটা ছেলে আছে যার টেক কেয়ার তোমাকে করতে হবে, আর অ্যাকচুয়ালি সে অসুস্থ। এটা শুনে তে অনেকটা শকড হয়ে যায়, আরও বলে, কিন্তু ডক্টর। তখনই নামজন বলে, দেখো আমি এই চাকরিটা অন্য কাউকে দিতে চাই, কিন্তু আমার মনে হয় তুমি এর জন্য অনেক বেশি ক্যাপেবল, দায়িত্ববান, তো আমি চাই তুমি এটা করো। আর হ্যাঁ, আমার ছেলে বড়, তার 27 বছর বয়স, কিন্তু সে একটা অ্যাক্সিডেন্টের কারণে এখন লিটল স্পেসে আছে,
ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিছুদিন আগেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3 মাস আগে। ও অ্যাকচুয়ালি দেশের বাইরে ছিল, কিন্তু আসার পথেই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ও এখন লিটল স্পেসে আছে। বাট এটা শর্ট টার্মের জন্য, ও খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বাট এখন যেহেতু আমরা ওকে রেখে যাচ্ছি, ওকে দেখার মতো এখানে কেউ নাই। তুমিও তো জানো যে আমি বাহির থেকে বিলং করি, তো এই জন্য আমি চাই কিছুদিন তুমি ওর খেয়াল রাখো প্লিজ মা। এটা শুনে ও কিছুটা কনফিউশনে পড়ে যায়। তারপর ও হ্যাঁ করে দেয় আর গিয়ে এই সংবাদটা বাবা মাকে জানায়। তখন তের বাবা মাও একটু নার্ভাস ছিল, বাট হ্যাঁ করে দেয়। আর দেখতেই দেখতে 2 দিন পার হয়ে যায়। তেইয়ং কিম মিশন থেকে জুন মিশনে এন্টার করে। এন্টার করে ও অনেকগুলো মেড দেখতে পায়, অনেকগুলো সার্ভেন্টের সাথে। আর ও বুঝতে পারে ডক্টরের ফ্যামিলি, তাই হয়তো বা একটু বেশি রিচ। আর এটা ভেবেই অনেকটা কনফিউশনে পড়ে যায়। তখনই ও একজনকে ডাক দেয়। এক্সকিউজ মি আপু, শুনছেন? আমি অ্যাকচুয়ালি জিয়ন জুঙ্কুকের সাথে দেখা করতে এসেছি। আমি তার দেখাশোনা করব কিছুদিন। মেবি নামজুন স্যার চলে গেছে, তাই না? এটা শুনে সার্ভেন্ট বলে, হ্যাঁ হ্যাঁ আপা, আপনি তে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন। জুঙ্কুক স্যার উপরেই আছে, আপনি তার রুমে গিয়ে তার সাথে দেখা করে নেন। আর বাকি কথাগুলো আমাদের হেডমেট আপনাকে এসে বলে যাবে। ওকে, আপনি উপরে যেয়ে কথা বলে নেন। এটা শুনেই তেও উপরে চলে যায়। আর সে উপরে একটা রুম দেখতে পায়। রুমটার মধ্যে অনেকগুলো টয় রাখা ছিল, সফট টয়। আর এগুলো দেখে তে অনেকটা কনফিউশনে পড়ে যায়। বলেছিল লিটল স্পেস, বাট এটা দেখে তো একটা বাচ্চার রুম মনে হচ্ছে। কোথা থেকে এটা একটা বড়দের রুম মনে হচ্ছে? এটা ভেবে ও অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। তখনই ও ওয়াশরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। তেয়ং সেটা দেখে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোতে শুরু করে। তখনই অনেক বেশি শব্দের কারণে সে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। ওর মনে হচ্ছিল কেউ পড়ে গেছে, কিন্তু যখন ও ওয়াশরুমে যায় সামনে নজরা দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়। 2 হাতে তেয়ং নিজের ফেসকে ঢেকে নেয়। আর সামনে থেকে একটা শব্দ আসে, না এ হতে পারে না, চোখ বন্ধ করো, তুমি কেন দেখেছো? এটা শুনেই তে আরো বেশি লজ্জা লাল হয়ে যায় আর তাড়াতাড়ি ওইখান থেকে ফিরে আসে। রুমের ভিতরে থাকা কুকি, যে কিনা এখন নাঙ্গপুঙ্গু হয়ে গোসল করছিল, তা আবার বাথটাবে বসে। আর তার পুরো শরীরে ফর্ম ছিল, যদিও তে স্পষ্টভাবে কিছু দেখেনি। হোয়াট ইউ মিন ইউ নো না? হোয়াট আই মিন ইউ নো না? অ্যান্ড দেন ও একটুখানি আশেপাশে দেখে। যখন দেখতে পায় যে যে রুমের ভিতরে এন্টার করেছিল সে বাইরে চলে এসেছে, এটা দেখে কুকি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নেয় আর একটা প্যান্ট পরে বাইরে চলে আসে। তখনই সে বলে, আরে তুমি কে? তুমি এখানে কেন এসেছো? এটা শুনেই তে বলে, আমি কিম তেয়ং, আমি এখানে জঙ্কুককে খুঁজছি। আপনি কে? এটা শুনেই জঙ্কুক বলে, আরে আমার নামই তো জঙ্কুক, কিন্তু আমাকে সবাই কুকি বলে। তুমিও কুকি বলো, কিন্তু তুমি ওয়াশরুমের মধ্যে কেন ঢুকেছো তুমি জানো না? যখন কোনো বাচ্চারা গোসল করে তখন ভিতরে কেউ ঢুকে না, আর তুমি তো এত বড়, তুমি বুঝো না? এটা শুনেই তে একটু হাসে। কথাগুলো অনেক কিউট মনে হচ্ছিল, কিন্তু বডি দেখে মনে হচ্ছিল কোনো মাস্তান হবে। এটা দেখেই তে হাসতে হাসতে বলে, তার মানে তুমি কুকি, আই মিন জঙ্কুক, আর তুমি হচ্ছ নামজুন আঙ্কেলের ছেলে। আমি তে, আর আমি তোমার টেক কেয়ার জন্য এসেছি। এটা শুনেই কুকি বলে, বুঝতে পেরেছি, কিন্তু তুমি অনেক অভদ্র। তুমি জানো না ওয়াশরুমে যাওয়ার আগে নক করে ঢুকতে হয়? তুমি আমার সব কিছু দেখে নিয়েছো। এই শোনো, তুমি আমার লিটল বানি দেখোনি তো? এটা শুনে তে একটুখানি ব্লাশ করতে থাকে, আর রেড হয়ে যায় গালগুলো। এটা শুনেই ও অনেক বেশি রেড হতে থাকে। তখন তে বলে, না না না, আমি কিছু দেখিনি, আর যা দেখেছিস তা বলার মতো না, বাদ দাও, তুমি চলো আমার সাথে, তোমার সাথে অনেকগুলো কথা আছে, আর আমি অ্যাকচুয়ালি আমার বিষয়ে ইন্ট্রোডিউস করতে চাই তোমাকে। এটা শুনেই জঙ্কুক হ্যাঁ বলে দেন আর বলে, চলো চলো তুমি আমার সাথে, আমি তোমাকে আমার বিষয়ে সব বলছি। তখনই তে আর জঙ্কুক বাইরে ডাইনিং এ চলে আসে। সেখানে হেডমেট জেনি সব কিছুর বিষয়ে ধীরে ধীরে তেকে জানাতে থাকে, আর কিভাবে কি করতে হবে। আর এই কদিন 10-12 দিন বা 15 দিন, যতদিন স্যার না আসবে ততদিন তুমি এখানেই থাকবে। এটা শুনে তে হ্যাঁ করে দেয় আর ও লাগেজগুলো জেনিকে দিয়ে রুমে পাঠিয়ে দেয়। তখনই জঙ্কুকের সাথে তে
মানে কথা বলতে শুরু করে। আর তে জানতে পারে জঙ্কুকের আর্ট করা অনেক পছন্দ, আর ওর বিষয়ে কিছু কিউট কিউট থিংস ও আবিষ্কার করে। যেমন জঙ্কুক খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব তাড়াতাড়ি আবার হেসে দেয়। আর ওর কিউট কথা শুনে তো তের নাক কান গরম হয়ে যায়, কারণ ও অনেক বেশি বড় ছিল, বাট ওর কথা শুনে মনে হচ্ছিল 4-5 বছরের একটা বাচ্চা হবে। তখনই মেড ডাইনিং টেবিলে খাবার দেন। তখন কুকি বলে, আজকে তো আমার একটুও খেতে ইচ্ছে করছে না, কি করবো বলো তো? কারণ আমি না মাম্মার হাতে খাই, আর মাম্মা তো এখন নেই, পাপাও নেই, আর তুমি জানো আমার একটা ব্রাদার আছে, সেও নেই, কিন্তু এখন আমি কার হাতে খাবো? এটা বলে ও অনেক বেশি স্যাড হয়ে যায়। কিন্তু তখনই তে মনে মনে ভাবে, আমি তো খাইয়েও দিতে পারবো না, আমার খুবই আনকমফোর্টেবল লাগছে। তখনই কুকি নিজের হাত দিয়ে খেতে শুরু করে, কিন্তু খাবার খাচ্ছিল কম আর ফালাচ্ছিল বেশি। এটা দেখে তে বলে, এদিকে আসো আমি খাইয়ে দেই। এটা শুনে কুকি একটু তাকায় তের দিকে, আর তের বিউটিফুল ফেসটা দেখেও একটু গলে যায়। আর তারপর ওর পাশে টেবিলে এসে বসে পড়ে, আমি চেয়ারে। তারপরে ধীরে ধীরে তে কুকিকে খাইয়ে দেন, কিন্তু কুকি নিজের পিটি পিটি আইস দিয়ে তেকে ঘুরতে থাকে, আর ওর পুরো শরীরটা পর্যবেক্ষণ করে। ধীরে ধীরে ওর চোখ কান নাক দেখে, তারপর হুট করে বলে, তোমার নাম কি? তেয়ং 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 না না তে তে, আমি তোমাকে তেতে বলি? তোমার নামটা খুব বড়, আমার নিচে সমস্যা হয়। এটা শুনে তে বলে, ওকে। তখনই জঙ্কুক বলে, তেতে তুমি না খুব সুন্দর, তোমার ঠোঁটগুলো খুব লাল লাল, চোখগুলো দেখো কত বড় বড়, আর তোমার স্কিনটা কত হোয়াইট কুকির মতো। দেখেছো এখানে সবচেয়ে সুন্দর তো কুকি, কিন্তু কুকির থেকেও সুন্দর তুমি। এটা শুনে তেয়ং হাসে আর বলে, হ্যাঁ আমি জানি, নাও খেয়ে নাও। তখনই ওরা দুজন খাবার শেষ করে। তখন জিনি বলে, আজ ওদের সাথে আমাদের একটু বাইরে যাওয়ার কথা, আর স্যারকে নিয়েও ঘুরতে যাওয়ার কথা, কারণ ডাক্তার বলেছে যত ওকে নিয়ে বাইরে যাবে তত ধীরে ধীরে ও বেটার রেজাল্ট পাবে। এটা শুনেই তে বলে, ওকে, আর আমি ওকে নিয়ে বাইরে চলে যাচ্ছি ঘুরতে। এটা শুনেই কুকি অনেকটা হ্যাপি হয়ে যায়, আর থেকে জড়িয়ে ধরে বলে, তেতে তুমি আমার সাথে বাইরে যাবে? তুমি জানো বাইরে আমার অনেকগুলো ছোট ছোট ফ্রেন্ড আছে, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, আমাকে বানানা মিল্কও দেয়, আর আমিও যাওয়ার সময় ওদের জন্য চিপস নিয়ে যাই, চলো চলো আমার সাথে, তুমিও দেখবে। এটা শুনে তে শক্ট হয়ে যায়, ওর শরীর তো একদম ফ্রিজ হয়ে গেছিল, কারণ জঙ্কুক তো অনেক টাইটলি ওকে হাক করছিল। আর যতই হোক সে তো আর ছোট না, তার মাইন্ড ছোট, তার বডি তো খুবই বড়, আর তাছাড়া তার সামনে তেকে একটা বাচ্চা মনে হচ্ছিল। তখনই তেতে একটু সরে যায়, আর তখনই কুকি বলে, তুমি সরে গেল কেন? মাম্মা আর বাবা তোমাকে হাক করে, ওরা সবাই আমাকে হাক করে, তুমি সরে গেছো কেন? তুমি কি কুকিকে পছন্দ করো না? এটা শুনেই তে বলে, দেখো আমি পছন্দ করি না বিষয়টা এটা না, অ্যাকচুয়ালি আমি ধরো আনকমফোর্টেবল হয়ে গেছিলাম, সরি, চলো আমরা ঘুরতে যাই। এটা বলে ওরা হাসতে হাসতে ওইখান থেকে বের হয়ে যায়। বাইরে ঘুরতে গেলেও তে সারাক্ষণই জিকিকে দেখছিল, তার স্বভাব, তার চাল চলন, তার কথাবার্তা, জানি না কেন তের মনে একটা সুপ্ত অনুভূতির জাগান দিচ্ছিল, যেটা দেখে তে নিজেও অনেক বেশি কনফিউশনে ছিল। তখনই ওইখানে আরএমের কল আসে, আরএমের কল ধরতেই তে বলে, হ্যালো স্যার বলুন। তখনই আরএম বলে, জেকে তোমাকে জ্বালাচ্ছে না তো? জেকে অনেক বেশি জেদি, ও তোমাকে জ্বালাতে পারে, প্লিজ তুমি একটু অ্যাকসেপ্ট করে নিও, আর ওকে একটু দেখে রেখো, আমি জানি তুমি করতে পারবে। আর ও এখন কোথায় আছে? তখনই তে সামনে প্লেগ্রাউন্ডের দিকে তাকায়, আর সে ওইখানে জঙ্কুককে দেখতে পায় না, যেটা দেখে জঙ্কুকের বিষয়ে ভাবতেই তে অনেকটা ভয় পেয়ে যায়, আর ও তাড়াতাড়ি কলটা কেটে দেয় আর বলে, স্যার আমি আপনাকে একটু পরে কল করছি, সরি। এটা বলেও কল কেটে দেয়, আর ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাতে থাকে, আর ও প্লেগ্রাউন্ডেও কারো খুঁজে পায় না, যার কারণে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এখানে ওখানে তাকাতে তাকাতে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। তখনই পিছন থেকে জঙ্কুক আসে আর বলে, তেতে আমি তোমার জন্য ফ্লাওয়ার এনেছি, দেখো এটা পাশের বাড়িতেই ছিল, আমি তোমার জন্য চেয়ে এনেছি, দেখো রোজ, রেড রোজ। এটা শুনেই তেও পিছন দিকে তাকায়, আর জঙ্কুককে হাসি হাসি মুখটা দেখে ও একটু রাহাত ফিল করে, আর তাড়াতাড়ি ও জঙ্কুককে জড়িয়ে ধরে বলে,
যে জুংকুক তুমি এখান থেকে কোথায় গিয়েছিলে আর কেন গিয়েছিলে আমাকে না বলে? আর আমাকে না বলে যতদিন আমি তোমার সাথে আছি কোথাও যাবে না, গট ইট? তখন কুকি একটু কান্না কান্না ফেস নিয়ে বলে, তুমি কি বলছো? তুমি আমাকে বকছো কেন? তখন তে বলে, দেখো বাবু, আমি তোমাকে বকছি না, আমি বাস ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে না বলে কোথাও যেও না। তুমি তো জানোই তোমার বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়েছেন। এরপর আবার তুমি যদি হারিয়ে যাও তারপর আমি তোমার বাবাকে কি বলবো? তারপরে তো ওরা আমাকে পুলিশে দিয়ে দেবে, তাই না? তাই যখনই তুমি কোথাও যাবে আমাকে বলে যাবে, তেতে তোমার সাথে যাবে। ফুল আনতে গেল, এখন দাও ফুলটা। এটা শুনে জেকে হাসে আর তারপর কুকি ফুলটা তেতেকে দিয়ে দেয়। কুকি বলে, বাহ, ফুলটা অনেক সুন্দর। আর এটা বলেই কুকির সাথে কয়েকটা সেলফি তুলে নেয় তে আর কুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। ভিডিও কলে কিছুক্ষণ মা বাবার সাথে কথা শেষ করার পর কুকিকে নিজের রুমে যেতে বলা হয়। তে নিজের রুমে চলে আসে আর তারপর একটা লং শাওয়ার নেয় আর ভাবতে থাকে আজকে কত কিছু হয়েছে। সে এরকম একটা লাইফ কখনোই এক্সপেক্ট করেনি। সে ভেবেছিল একটা বাচ্চার সাথে থাকতে তার খুব প্রবলেম হবে, বাট সিনটা তো একদমই ভিন্ন ছিল। আর ও লং বাদ নিয়ে ও তোলা পরে বাইরে চলে আসে। একটা টাওয়াল দিয়ে ওর বডি রাব করা ছিল আর আরেকটা টাওয়াল দিয়ে ওর চুলগুলো রাব করা ছিল। তখনই ডোর ওপেন হয়ে কেউ ভিতরে চলে আসে, যেটা দেখে জঙ্কুক জঙ্কুকের মতো তেও এবার একটা চিৎকার দেন। তখনই জঙ্কুক বলে, আরে চিল্লাও না, আমি কুকি। তুমি এত চিৎকার করো কেন? তখনই এটা শুনে তে বলে, বাইরে যাও, আমি এইভাবে আছি, তুমি আমাকে কেন দেখছো? এটা শুনেই কুকি বলে, আচ্ছা আমি দেখবো না। আর এটা বলে ও ধীরে ধীরে দেখতে থাকে 2 আঙ্গুলের ফাঁকা দিয়ে, কারণ তের বডিটা অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি তেই অনেক সুন্দর, যার কারণে কুকি নিজে আটকাতে পারে না। আরও দেখতে থাকে, যেটা দেখে তে এসে কুকিকে বাইরে বের করে দেন। ড্রেস আপ চেঞ্জ করার পর যখন কুকির সামনে আসে তে, তখন কুকি বলে, জানো আমি তোমার সাথে আজকে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি, ফুল ডে। এখন আমি তোমার সাথে ঘুমাতে চাই, চলো না আমার সাথে ঘুমাবে। এটা শুনেই যখন তে বুঝতে পারে ও কি বলছে, তখন তে অনেক শক্ট হয়ে যায় আর জঙ্কুকের উপর রাগ করে বলে, এটা তুমি কি বলছো? আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। তুমি দেখতে যতই বড় হও, তুমি যতই মাইন্ডে ছোট হও, তুমি তো বড়ই। এটা শুনেই কুকি বলে, না না প্লিজ চলো না আমার সাথে শোবে, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না, প্লিজ প্লিজ প্লিজ। এটা শুনেই ও অনেক বেশি কনফিউশনে পড়ে যায় আর তারপর বলে, এটা কি বলছো? আমি তোমার সাথে শুতে পারবো না। তখনই ওইখানে জেনি চলে আসে। জেনি এসে থেকে ফুসফুস করে বলে, ম্যাম আপনি চলে যান, যখন কুকি স্যার ঘুমাই যাইব তখন আপনি চলে আসেন রুমে। আর এখন তো ওনার কথা না শুনলে উনি অনেক ডিস্টার্ব করবে আপনাকে, প্লিজ চলে যান। এটা শুনেই তে কিচ্ছু বলে না, চুপচাপ রুমে চলে আসে। তখনই তে যখন ওর পাশে বসেছিল তখন কুকি বলে, আমাকে একটা গল্প শোনাও। তখন কুকি এরকম জিদ করার কারণে তে ওকে একটা গল্প শোনায়, যেখানে রাজা আর রানী ছিল। আর রানী খুব বেশি সুন্দর ছিল আর রাজা খুব কাজ করত, যার কারণে ওদের সংসারগুলো খুব ভালো ছিল। রাজা অলওয়েজ তার রাজ্যে যেত, দেখাশোনা করতো আর প্রজাদের ভালো করত। তখনই কুকি বলে, রানীটা কি তোমার মতো সুন্দর ছিল? তখন তে বলে, মেবি। তখনই আবার জঙ্কুক বলে, তাহলে রাজাটা কি আমার মতো হ্যান্ডসাম ছিল? তখন তে জঙ্কুকের দিকে অনেক ভালোভাবে তাকিয়েই থাকে, তারপর বলে, তোমার মতো হ্যান্ডসাম ছিল একদম। আর এটা বলে ওরা দুজন হাসে। তের মনে অন্য কিছু ছিল, হয়তো বা কোনো ভালোবাসার সত্য অনুভূতি। আর কুকিও হাসছিল একটা ছোট্ট বাচ্চাদের মতো। আর এভাবে গল্প করতে করতে জঙ্কুক ঘুমিয়ে যান। তখনই জঙ্কুকের ফোনে একটা ফোন আসে। এটা দেখে তে তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করতে চায়, কিন্তু সাইলেন্ট হওয়ার বদলে ফোনটা রিসিভ হয়ে যায়। যেহেতু তেয়ং দেখছিল জঙ্কুক ঘুমিয়েছিল, এই জন্য ওকে ডিস্টার্ব করতে চায় না আর বলতে চায় যে ঠিক আছে আপনি পরে কল করবেন। কিন্তু তখনই দ্বিতীয় সাইড থেকে একজন মানুষ বলে ওঠে, বেবি তুমি আমাকে কল করছো না কেন? তুমি জানো তোমার এই নাম্বারটা আমি কতটা কষ্টে পেয়েছি, আমি তো তোমাকে অনেক মিস করছি। তোমার নাম্বারটা বন্ধ ছিল কেন? আমি এই নাম্বারটা সুগা হিয়ং থেকে নিয়েছি। তুমি আমাকে জলদি কল করো যখনই তুমি ফ্রি হবে বেবি, ওকে? আই লাভ ইউ। বেবি কথা বলছো না কেন? আর এটা বলেই ও বারবার হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু তেয়ং এটা
এটা শুনে একটু শক থাকে যে কুকিকে কেউ কল কেন করেছে, তা আবার আই লাভ ইউ বলছে। কিন্তু তখনই দেখতে পায় নাম্বারটা সেভ করা না, যেটা দেখে ও অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। আর ও বুঝতে পারে হয়তো বা রং নাম্বার হতে পারে। এই জন্য তে কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে ও উঠতে যায়। তখনই দেখে কুকি নিজের বড় হাত দিয়ে তের একটা হাত খুবই জোরে জোরে ধরে আছে। এটা ধরে আমি দেখি তে অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। আর ও ভাবে ওকে হাতটা এখন ছেড়ে দেবে, তারপর উঠে চলে যাবে, আর না হয় থেকে যাবে, কি করবে? তখনই তেয়ং জঙ্কুকের দিকে তাকায় আর ওর মনে একটা সুপ্ত বাতাস বয়ে যায়, যার কারণে ও আর চলে যায় না, আর সেখানে বসে থাকে আর বসে বসে ঘুমিয়ে যায়। এইভাবেই সকাল হয়ে যায়। সকাল হতেই তে দেখতে পায় কুকি উঠে গেছে। আর কুকি উঠে ঘুম থেকে উঠেই তের দিকে তাকিয়ে আছে, আর তেও কুকির পাশে শুয়ে আছে, দুজনের হাতটা খালি ধরা। কিন্তু তেয়ং নোটিস করে কুকি ওর দিকে খুব নজর করে তাকিয়ে আছে। তখনই তে বলে, কি ব্যাপার, তুমি তাকিয়ে আছো কেন? তখনই কুকি বলে, তুমি না খুব সুন্দর দেখতে, কিন্তু চলো আমরা ফ্রেশ হই, আমার ক্ষুধা লেগেছে, এরপর ফ্রেশ হব, আবার আমরা ঘুরতেও যাব। এটা শুনে তেতে হ্যাঁ বলে। এইভাবে 15টা দিন কাটতে থাকে। তে আর জঙ্কুক দুজনের সাথে দুজনের সাথে খুব ভালোভাবে টাইম কাটাচ্ছিল। দেখে মনে হচ্ছিল তারা দুজন লাভার, একজন আরেকজনকে ছাড়া বাঁচেই না। জঙ্কুক তো তে ছাড়া খাবারই খেতে চায় না আর ঘুমাতেও চায় না। তেও এখন মানা করে না, সবকিছুতে তার সাথে থাকে। আর দেখতে দেখতে আরামের আসারও সময় হয়ে যায়, যার কারণে তে বলে আমি কালকে চলে যাব। এটা শুনে তে অনেক কান্নাকাটি করে, যার কারণে ফুল ডে খাবার খায় না। তে অনেক চেষ্টা করে, পরে তে বলে যে আমি যদি চলেও যাই আমি মাঝে মাঝে আসবো তোমার সাথে দেখা করতে। এটা শুনে কুকি খাবার খেতে শুরু করে। আর তখনই আরেম আর জিনও চলে আসে। তের সাথে জিনের প্রথমবার দেখা হয়, আর আরেম আর জিন দুজনেই তেকে অনেক পছন্দ করে। তখনই জঙ্কুক বলে, জানো মাম্মাম, আমি না তের সাথে থাকতে চাইতে না খুব ভালো, তুই খুব ভালো, আমি তের সাথে থাকতে চাই, খেতে চাই, শুতেও চাই, প্লিজ মাম্মাম বলো না তে যেন থেকে যায়। তখনই জিন বলে, তে এইভাবে তো থাকতে পারবে না, তেকে রাখতে হলে তোমাকে বিয়ে করতে হবে। এটা শুনি জঙ্কুক বলে, বিয়ে? সেটা আবার কি? আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে দিয়ে দাও তেকে, আর তারপর আমার কাছে রেখে দাও, আমি তের সাথে খুব খেলবো। এটা শুনি তে সমেত সবাই শক্ট হয়ে যায়। তখনই জঙ্কুকও শক্ট হয়ে যায়, কিন্তু তে লাজ পেয়ে ওখান থেকে চলে যায়। তেকে এভাবে লাজে মুখ গুটিয়ে যেতে দেখে জিন অনেকটা শক্ট হয়ে যায়। আর এইভাবে একটা দিন কেটে যায়। ফুল ডে তেয়ং সারাক্ষণ বসে বসে জঙ্কুকের কথা ভাবছিল, জঙ্কুকও মেবি তের কথা ভাবছিল। তখনই রাতের বেলা নিচে কিছু একটা শব্দ পায়, এই জন্য তে নিচে আসে। দেখে ওখানে আরেম, জিন, সুবিন আর ইউনজনের সাথে বসে আছে, ওরা দুজন কথা বলছেন। তখনই জিন বলে, আসার সময় এখানে বসো, আমার সাথে বসো। তখনই তে কিছুটা কনফিউজ হয়ে জিনের সামনে গিয়ে বসে পড়ে। আর তখনই যে আরএম আর জিন আছে ওরা স্ট্রেট ফরওয়ার্ড থেকে বলে, আমি আমার ছেলের জন্য তোমাকে নিতে চাই, তুমি জানো আমার ছেলেটা অসুস্থ, এই জন্য আমি সাহস করিনি, কিন্তু আমারও কোথাও না কোথাও মনে হয়েছে যে তুমি হয়তো আমার ছেলেকে ভালোবাসো, এই জন্য বলছি। এটা শুনেই তিল লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে সুবিন আর ইউনজনও বুঝতে পারে তার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে, এই জন্য তারা বিয়ের ডেট ফিক্স করে ফেলে। দেখতেই দেখতে তাদের দুজনের বিয়েটাও হয়ে যায় অ্যাট দ্য নাইট অফ ম্যারেজ। যখন তে বসেছিল একদম পুতুলের মতো সাজুগুজু করে, এটা দেখে জঙ্কুক খুব কনফিউজ ভাবে তের দিকে তাকিয়ে আছিল। তখন তে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি যা করার তেকেই করতে হবে, কারণ জঙ্কুক তো এখানে বাচ্চা, বুঝছই, সে কিছু করতে পারবে না। এটা ভেবে ও একটু স্মাইল করে, বাট তে এতটা ইনোসেন্ট ছিল না যে তার ফার্স্ট নাইটটা সে এভাবে নষ্ট করবে। এই জন্য সে ধীরে ধীরে এসে জঙ্কুকের পাশে বসে আর ওকে বলে যে আমরা একটা গেম খেলি যেখানে তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, আর আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। তখন এটা শুনেই কুকি বলে, ও সারা জীবন একসাথে, বাহ মজা হবে, আসলে কি গেম খেলবে আমাকে বলো, আমিও খেলবো। এটা শুনে তেই হাসেন আর একটু সময় ওয়েস্ট না করে ও জঙ্কুকের লিপসের সাথে নিজের লিপসটা অ্যাটাচ করে দেন আর খুব জোরে জোরে সেটাকে সাফ করতে থাকে। জঙ্কুক তো ফুল শকড, কিন্তু তারপরেই সে বুঝতে পারে কি হচ্ছে। আরও বলছে, তুমি এটা কি করলে, তুমি থেকে তার লিপসে কেন তোমার লিপস দিয়ে মারলে? এটা শুনেই তে বলে, এটা মার না বাবু, এটাকে ভালোবাসা বলে।
তুমি একটু ভালোবাসো তোমার থেকে। এটা শুনে কুকি তের কথা মতো তাকে লিপ কিস করে। দুজনে কিসে এতটাই মায়া হয়ে যায়, দুজনের ঠোঁটে স্বাদ নিতে আর স্লাইভা নিতে খুবই ব্যস্ত হয়ে পড়ে। দুজনের স্লাইভাগুলো একসাথে জোট পেকে যাচ্ছিল, যেটা দেখে জঙ্কুক প্রথমে একটু ঘৃণা করে, কিন্তু তারপর তের জিনিসগুলো তার অনেক ভালো লাগছিল। সে এতটা এক্সাইটেড হয়ে যায় যে সে তের মুখের মধ্যে নিজের টানটা ঢুকিয়ে ঘোরাতে থাকে আর তারপর অনেক বেশি সেখানে কিসেস দিতে থাকে। সরি মাই ইনোসেন্ট পিপল, প্লিজ কিছু মনে করো না, তোমরাই চাও এত ইনোসেন্ট মার্কে এফএস। প্লিজ কেউ আবার আমাকে চুটির গল্প বইলা বকা দিও না, বাট রোমান্টিক সিন এনজয় করো, ওকে? আমিও তোমাদের মতো ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, তোমাদের মতো ইনোসেন্ট না, ঠিক আছে? আমি ইনোসেন্ট, তোমরা ভদ্র ইনোসেন্ট, মাসুদ ইনোসেন্ট। whatever, let's back to the story. And then ধীরে ধীরে তেয়ংয়ের হাতটা জঙ্কুকের ফুল দিয়ের উপরে চলাচল করতে থাকে, যেটা দেখে জঙ্কুক দিকে ছেড়ে দেয়। তারপর বলে, তুমি এটা কি করছো তেতে? তখনই তেতে বলেন, এটা করতে হয়, তুমিও আমাকে করো। তখন এটা শুনে জঙ্কুকও ধীরে ধীরে তেকে টাচ করেন। টাচ করতেই জঙ্কুকের লিটল বানি দাঁড়িয়ে যায়, যার কারণে তে খুবই এম্বারাস হয়ে পড়ে। ও একটা মেয়ে হয়ে এসব করছে, বিষয়টা একটু কেমন না? তো এই জন্য একটু লজ্জা পেয়ে যায়। তখনই কুকি তের উপরে চলে আসে আর ওর পেটের ধাক্কা দিয়ে দেয়, যার কারণে তে শুয়ে পড়ে। আর কুকি ওর উপরে এসে এক হাত দিয়ে ওর বডিটাকে টাচ করতে থাকে, দ্বিতীয় হাত দিয়ে ওর একটা হাত ধরে ফেলে। যদিও তে রেসিস্ট করছিল না, বাস ওকে সায় দিচ্ছিল। আর কুকিও তার ঠোঁট দিয়ে থেকে ঠোঁটে ঠোঁটে চুম্বন করছিল। দুজনে অনেকটা বেশি গম্ভীর একটা পর্যায়ে চলে যায়। তারপর তেও যখন এক্সাইটেড হয়ে যায়, তে জঙ্কুকের শাড়িটা খুলে ফেলে। জঙ্কুকও ধীরে ধীরে তে শাড়িটা খুলতে শুরু করে দেয় আর ওরা দুজনে আনড্রেস হয়ে যায়। কতক্ষণ এইভাবে চলার পরেই যখন তে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তখনও জঙ্কুককে গলায় একটা কামড় দিয়ে দেয়। তখনই তে এমন কাজে জঙ্কুক চিৎকার করে বলে, তে তুমি এটা কি করছো? তুমি জঙ্কুককে কামড় কেন দিচ্ছ? এটা শুনেই তে বলে, বাবু এটা করতে হয়, তুমি যখন খুব বেশি এক্সাইটেড হয়ে যাবে, নিজের ফিলিংসকে ঠিক রাখতে পারবে না, তখন এটা করলে ভালো লাগে, তুমিও আমাকে দিতে পারো চাইলে। এটা বলতেই সাথে সাথেই তে অনেক বেশি রেগুলেশনে চলে যায়, কারণ জঙ্কুককে এর পরে থেকে তেকে এতবার কামড়িয়েছে, এত জায়গায় কামড়িয়েছে, বেচারা পুরো ঘাড়, গলা এবং তার বক্ষদের সব কিছু লাল হয়ে গিয়েছিল, যার কারণে তে চিৎকার করে মানাও করে, বাট তে শোনে, জঙ্কুক শোনে না। একটা লাস্ট তে দেখানোর পরে কুকি তার বাণীকে তে বাটারফ্লাইতে অ্যাটাচ করে আর ওরা দুইজন কিভাবে কি করতে হবে বুঝে সেই অনুযায়ী ইউ নো হোয়াট আই মিন। অ্যান্ড দেন ফুল নাইট স্পেন্ড হতে থাকে। আর ফুল নাইট সুন্দরভাবে পার হওয়ার পরে সকালবেলা যখন তে কুকির দিকে তাকায়, তখন ও অনেক বেশি সাইকেল করতে থাকে। কুকি অনেকটা সাইকেল করে, যদিও ও কিছু বুঝতো না তেমন একটা, বাট ও এতটা ইম্যাচুয়ার না যে এখন ও বুঝবে না যে রাতে কি হয়েছিল, তো এই জন্য ও একটু শরম পায়। এটা দেখে তে হাসে আর তারপর ওরা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। তারপর ওইখানে তাদের কিছু কাজিন ছিল, ইউনো, সুগার ওয়াইফ জিমিন, তারা সবাই হাসছিল তেকে দেখে। আর তারপর কুকিকেও একটু টন্ট মারছিল, কুকিও এটা দেখে হাসে বাট কিছুই বলে না। এভাবে তাদের দিনগুলো একটু ভালোভাবে চলতে শুরু করে। ধীরে ধীরে তে সহায়তায় জঙ্কুক ধীরে ধীরে ভালো হতে শুরু করে। আর কয়েকটা থেরাপির পরেই মনে হচ্ছে জেকের যে মেমোরি সেটা ফিরে আসবে, আর এটা ভেবেই সে অনেক বেশি লাকি ফিল করে। যেহেতু ধীরে ধীরে জঙ্কুক ঠিক হচ্ছিল, এই কারণে তে অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছিল। জঙ্কুক এখন অনেক কিছু বোঝে, এই জন্য তের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করে। কিন্তু তখনই তে রান্নাঘরে বসে নিজের সাথে নিজে কথা বলছিল, এই বাণীটাকে কেন এসব শিখাইছিলাম, এখন আমারই যত জ্বালা, যখন তখন রুমে ডাক দেয় সবার সামনে, এখন কি করি? তখনই জঙ্কুক আবার ডাক দেয়, তেতে কোথায় তুমি? আসো আমার সাথে রুমে, আমার একটু পিচ্ছি আদর লাগবে। এটা শুনে তে নিজের মুখটা লুকায়, কারণ সামনেই ওইখানে জিন আর জিমিন বসা ছিল। ওরা দুজন হাসে, যেটা দেখে তে লজ্জায় মাটিতে নুয়ে পড়ে। এটা দেখে কুকি এসে বলে, তুমি লজ্জা কেন পাচ্ছ? আমরা তো বিয়ে করে নিয়েছি, তুমি না বলেছো বিয়ে করলে এসব করা যায়, চলো আমার সাথে। এটা বলে ওকে নিয়ে চলে যায়। 2 ঘন্টা পর তে গোসল করে আবার ফিরে আসে। এটা দেখে
জিমিন হাসতে শুরু করে দেয়। জিন ওখান থেকে চলে যায়। তখনই জিমিন বলে, তুমি আমার মনে হয় কিছু ব্যবহার করে নিও, কারণ এখন কুকির মাথা যেহেতু একটু সমস্যা আছে, যে পর্যন্ত ঠিক না হয় সে পর্যন্ত কোনো বড় ডিসিশন নিও না। এটা শুনে তে হ্যাঁ বলে দেন আর ওইখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। হুট করে যখন উপর থেকে কিছু পড়ার শব্দ পায় জঙ্কুক এবং আমিন তে আর সবাই উপরে জঙ্কুকের কাছে চলে যায় দৌড়ে। আর তখন দেখতে পায় সামনে কিছু ব্লাড পড়ে আছে, সম্ভবত জঙ্কুক মাথা করে পড়ে গিয়েছিল, এই জন্য ওর মাথাটা ফেটে গেছে কাছে লেগে। তখনই ধরাধরি করে সবাই সুগা আরেম ওরা তেকে বাদ দিয়ে জঙ্কুককে নিয়ে হসপিটালে চলে যান। আর থেকে বলা হয় যেহেতু মেডিকেল স্টুডেন্ট, জঙ্কুকের রুম থেকে তার মেডিকেল কাগজপত্রগুলো নিয়ে আসতেন। এটা শুনেও হ্যাঁ করে দেন আর মেডিকেল কাগজপত্রগুলো আনতে থাকে। যখন রুমে গিয়ে সব মেডিকেল কাগজপত্রগুলো আনে তখনই ওইখানে জেনে চলে আসেন আর বলে, ম্যাডাম আপনি মেডিকেল কাগজপত্র নিয়ে কি হসপিটালে যাইতেছেন? তখন এটা বলেই তে হ্যাঁ করে দেন আর জলদি জলদিতে যেতে থাকে। তখনই হুট করে তে বলে, এই এতগুলো কাগজের মধ্যে এই কটা কেন? এর আগে কি ওর কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না? এখানে তো মাত্র কয়েকটা, আমি 2-3 মাসের কাগজ দেখা যাচ্ছে, এর আগের কাগজগুলো কোথায়? এটা শুনি তখন জেনি বলে, মেবি ওইটা স্টোর রুমে, ওইখানে শুধু স্টোর রুমে জঙ্কুক স্যারের জিনিস রাখা ছিল, আমি যাইতেছি বাই করতে। তখন এটা শুনেই তে বলে, তুমি যাও গিয়ে তালা খোলো, আমি আসছি। এটা বলে ও তালা খুলতে চলে যায় আর ওইখানে চলে যায় তেও। তেও সব কাগজপত্রগুলো নিয়ে ওইখান থেকে যায় আর তখনই তার পায়ে কিছু একটা বাজে একটা বাক্সর মতো, যেটা দেখে জলদি জলদি করে তে সেটাকে ওপেন করতে যায়, হয়তো ওটার মধ্যে কোনো কাগজ থাকতে পারে। তখনই সে ওটার মধ্যে কিছু কাগজ দেখতে পায়, কিন্তু ওগুলো কোনো মেডিকেল ইকুইপমেন্ট ছিল না কিংবা মেডিকেল কাগজপত্র ছিল না, সেগুলো ছিল কিছু লাভ লেটার। আর ওইখানে কিছু ছবিও দেখতে পায়, যেখানে জঙ্কুকের সাথে একটা মেয়ে ছিল আর অনেকগুলো লাভ লেটার ছিল। লাভ লেটারগুলো ইংলিশে লেখা ছিল। এতে বোঝা যায় হয়তো বা জঙ্কুকের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল। এগুলো দেখে তে কান্নায় ভেঙে পড়ে আর অনেক বেশি আমিন শকড হয়ে যায়। তখনই এই সব কিছু ওর রিমাইন্ড হতে থাকে। জঙ্কুকের এর আগে একটা লাইফ ছিল, ওর দেশের বাইরে পড়াশোনা করতো, হয়তো ও কাউকে ভালোবাসতো। আর সেই দিনে সে মেয়েটা যেদিন কল করেছিল সেও এটাই বলেছিল যে সে তাকে ভালোবাসে। তার মানে কি তার স্বামীর একটা অতীত ছিল, এটা ভেবে সে অনেক কান্না করতে থাকে আর ওই সব জিনিসগুলো দেখতে থাকে। কিন্তু তখনই আরেমের কল আসায় সে ওই জিনিসগুলো ওইখানে রেখে চলে যায় আর সব কাগজপত্রগুলো দিয়ে দেয়। সবাই ভেবেছিল তে কান্না করছে এই জন্য, কারণ হয়তো বা জঙ্কুক অসুস্থ। আর তে রিটার্ন এসে একটা একটা করে সবগুলো চিঠি পড়ে। সেখানে তে বুঝতে পারে জঙ্কুক ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবাসতো, যে মেয়েটা ওর ফ্রেন্ড ছিল আর ওরা একসাথেই দেশের বাইরে পড়াশোনা করতো। মূলত জঙ্কুক দেশের বাইরে গিয়েছিলই ওই মেয়েটার জন্য আর মেয়েটার সাথে জঙ্কুকের অনেকগুলো ফটো দেখা যায়। আর এটাও বুঝতে পারে ওই মেয়েটা থেকে আমি জঙ্কুককে কিছু করেছিল, যার কারণে জঙ্কুক অনেক খুশি ছিল। আর ফাইনালি এবার দেশে এসে সেই মেয়েটাকে বিয়ে করার কথাই আরেনকে আর জিনকে বলতে চাইছিল। এটা শুনেই তের পায়ের নিচে মাটি সরে যায় আর ও রিন নিজের রুমে দৌড়ে চলে যায় আর সারা রাত কান্নাকাটি করতে করতে বলে, এটা কেন করলে জঙ্কুক? এখন আমার কি হবে? তুমি ভালো হয়ে গেলে তুমি আমাকে ভুলে যাবে আর তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কারো ভালোবাসার সাথে আমি সংসার করছি, আমি মরিচিকার সাথে বাঁচছি, এটা হতে পারে না। আর এটা বলেও সারা রাত কান্না করতে থাকে। সকালবেলা যখন তের ফোন বাজতে থাকে তখন তে দুপুর করে ওঠে আর ও দেখতে পায় গতকালকে কাপড়েই সে আছে এখনো। আর তার যে অবস্থা সেটা দেখে কেউ বুঝতেই পারবে যে ও সারা রাত কান্না করছে। ওর চোখ লাল হয়ে গেছিল আর চোখের পাপড়িগুলো ফুলে টইটম্বর হয়ে গেছিল। তারপরও এটাকে ও রিজেক্ট করে দেয় আর জঙ্কুকের হুঁশ ফিরেছে এটা জেনে সে জঙ্কুকের কাছে চলে যায়। আর তখনই দেখতে পায় জঙ্কুকের জ্ঞান ফিরে এসেছে আর সে এখন লিটল স্পেসে নাই, আর সে এখন তার মূলত রিয়েল ফর্মে চলে এসেছে। জিয়ন জঙ্কুক যে একজন লয়ার ছিল আর খুবই গুরু গম্ভীর মানুষ ছিল। এটা দেখে তে একদমই ভেঙে পড়ে, কারণ ও যাকে ভালোবেসেছিল সে এই মানুষটা নয়। আর এটা ভেবে সে অনেকটা কষ্ট পায়। তখনই সে ওইখানে একটা সুন্দরী মেয়েকে আসতে দেখে লাকিস নিয়ে। আর সে দেখতে পায় যখন সে জঙ্কুকের কাছে যাবে তার আগে ওই মেয়েটা গিয়ে জঙ্কুককে হাত করে নেয় আর কান্নাকাটি করতে থাকে। এইসব দেখে একদম ভেঙে পড়ে। আর তখনই ওইখানে সুগা জিমিন
চলে আসে। আর এই সব কিছু দেখে ওরা নিজেরা শক হয়ে যায়। কিন্তু তখনই এখানে জঙ্কুকের একটা ফ্রেন্ড চলে আসে, নাম হচ্ছে মিঙ্গিও। মিঙ্গিও এই সব কিছু জানতো, কিন্তু ওর বিয়ের বিষয়টা জানতো না। তখনই মিঙ্গিও সব কিছু থেকে এক্সপ্লেন করে যে কিভাবে জঙ্কুক বাড়িতে আসছিল, তখনই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ও মূলত এসেছিল এই আরএমকে আর জিনকে এই সব বিষয়ে রাজি করানোর জন্য। আর লিসা এতদিন জানতোই না যে তার বয়ফ্রেন্ডের, তার যে লাভার, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জানলে অনেক আগে চলে আসতো। কিন্তু গতকালকে যখন সে আবার জঙ্কুকের নাম্বারে কল করে, তখনই সে জানতে পারে যে এইসব হয়ে গেছে। আর তাছাড়া সুগার থেকে এই বিষয়গুলো ও জানতে পারে। আর তাছাড়া জঙ্কুক আর লিসা এই বিষয়গুলো টপ সিক্রেট রেখেছিল, যার কারণে এই বিষয়গুলো কেউই জানে না। আর জঙ্কুকও বলেছিল যে পর্যন্ত সে আরএমকে আর জিনকে না রাজি করাবে, লিসা যেন তাদের কল না দেয়। কিন্তু গতকালকে সুগার মুখে সব কথা শুনে লিসা জলদি দেশের বাইরে থেকেই এই দেশে চলে এসেছে। আর এসব জেনে তে কান্নাকাটি করে। সবাই একদম হতভম্ব হয়ে যায়। এখন কি হবে? তেও হয়তোবা এখন ডিভোর্স হয়ে যাবে ওদের, কারণ জঙ্কুকও নিজের রিয়েল ফর্মে চলে এসেছে। এখনো বাচ্চা নেই, হয়তোবা তেকে ভুলে গেছে। এ কথা ভেবে তে কান্না করতে করতে ওখানে চলে যেতে নেয়। তখনই ওর মাথা ঘুরে যায় আর ও প্রচুর কান্না করার কারণে সেন্সলেস হয়ে যায়। ওকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করানো হয়। ওর আর জঙ্কুকের সাথে দেখা করা হয় না। প্রচুর পরিমাণে রক্ত শূন্যতার কারণে আর এত বেশি টেনশন নেওয়ার কারণে ও অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আর পাকা 3 দিন ওকে রেস্টে রাখা হয়। 3 দিনের মধ্যে ওর নিজের সংসারের কথা ভেবে আরো বেশি অসুস্থ হয়ে যায়। বিপরীত দিকে জঙ্কুক ধীরে ধীরে রিকভার হতে থাকে। এই কয়েকদিনে ও হয়তোবা অনেকবার এর কথা বলেছিল, কিন্তু ওরা কেউই ওকে দেখা করাতে নিয়ে যায়নি, কারণ দুজনেই খুবটা অসুস্থ ছিল। আর লাস্টলি সপ্তাহখানিক পরে তে জঙ্কুক দুজনেই বাড়িতে চলে আসে। তে যখন প্রথমবার সপ্তাহখানিক পরে নিজের হাজবেন্ডকে নিজের সামনে দেখে, তখন ও ছলো নজরে ওর দিকে তাকিয়ে থাকে আর কিছু বলতে চায়। তখনই ওইখানে তে খুবই কনফিউজ ভাবে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তখন জঙ্কুক এসে তেকে জড়িয়ে ধরে আর বলে, তে মাই ওয়াইফ, আর ইউ ওকে? এটা শুনে লিসার চোখে পানি হয়ে আসে আর ও অনেক বেশি কান্না করতে থাকে দূরে দাঁড়িয়ে। যেটা দেখে জঙ্কুক ধীরে ধীরে তের কাছে যায়। তের হাত ধরে ও লিসার কাছে নিয়ে যায়। তারপর হুট করে লিসার পায়ের সামনে বসে লিসার পা ধরে ফেলে। তারপর বলে, দেখো আমি কিছুই ভুলিনি, আমি সব মনে আছে আমার। আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমি তেকে ভালোবেসে ফেলেছি। আমি ওর সাথে থাকতে চাই। তুমি এটা মনে করো না যে আমি ওকে বিয়ে করে ফেলেছি, এখন ডিভোর্স দিয়ে দেবো, এই জন্য আমি এই কথা বলছি। আমি সত্যি থেকে ভালোবাসি। ও আমার ফিলিংস একদম রিয়েল। তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো লিসা। তুমি আমাকে ভুলে যাও। আর আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, এটা পুরোটাই আমার ভাগ্য ছিল। তুমি প্লিজ আমাকে খারাপ মনে করো না, কিন্তু আমি সত্যি কথা বলছি। আমি যদি এখন একে বাদ দিয়ে তোমার সাথে থাকি, তাহলে সবচেয়ে বেশি বড় ধোঁকা তোমাকে দেওয়া হবে, কারণ এখন আর আমার মনে তোমার জন্য কোনো ফিলিংস নাই। আর সত্যি কথা বলতে ওটা আমার ভালো লাগা ছিল, যেটার জন্য আমি এতদিন দৌড়েছি। কিন্তু এটা আমার ভালোবাসা, যেটা আমি আমার কাছে রাখতে চাই। খুব ভালোবাসি আমি আমার তেকে। এটা শুনে তেও কান্নায় ভেঙে পড়ে আর লিসার পায়ের সামনে বসে পড়ে। লিসা যে এত বছর যাবৎ জঙ্কুককে রিটার্ন ভালোবেসে গিয়েছিল, কিন্তু জঙ্কুকের ক্যারিয়ারের জন্য ওর কাছে আসেনি। এই সব কথা শুনেও লিসা অনেকটা ভেঙে পড়ে আর ও কিচ্ছু বলে না, চুপচাপ হাসি মুখে ওইখান থেকে বের হয়ে যায়। আর রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কান্না করতে থাকে লিসা, কারণ লিসা জঙ্কুককে খুব ভালোবাসে, একদম মনের গভীর থেকে ভালোবাসে। আর যার কারণে ও অনেক বেশি কষ্টে পড়ে যায় আর হুট করেই ও মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। এখানে সিন কাট হয়ে যায়। আগামী সিনে আমরা দেখতে পারি প্রায় 1-1.5 বছর কেটে গেছে। ইয়া বড় একটা বেলি নিয়ে ঘুরছে। তখনই জঙ্কুক বলে, কি হলো তেতে, চলো না রুমে, চলো না প্লিজ। তখন এটা শুনি তে বলে, চুপ করো, লজ্জা শরম নাই, এত বড় একটা পেট নিয়ে ঘুরতেছি, তারপর আমরা বলতেছি রুমে চলো। রুমে গিয়ে কি করবা? চুপচাপ যা বলার এখানে বলো, ইডিয়েট। আর এটা বলেই রাগে ক্ষোভে ওকে বকা দিয়ে এখান থেকে চলে যায়। বিপরীত দিকে বেচারা লিসা এখন বিয়ের মণ্ডপে বসবে, কিন্তু কোন লেহেঙ্গা পরবে সেটা নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে যায়, কারণ ওর বিয়েতে এখন ইউনের সাথে হচ্ছে। আর ওরা দুজনকে মিউচুয়ালি ভালোবাসা না, কিন্তু মিউচুয়ালি পছন্দ করে বিয়ে করছে। আর সেও চায় নিজের একটা গোছানো লাইফ, এই জন্য তারা নিজেদের
তাদের লাইফটাকে গোছানোর চেষ্টা করছে। আর এইভাবেই এই স্টোরিটা এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আমি জানি না তোমাদের কেমন মনে হচ্ছে। এটা আমি নিজে লিখেছি, আমি আমার সব স্টোরি নিজেই লিখি, যেটা ইন্সপায়ার বা কারো স্টোরির উপর লিখবো মানে বলবো ভয়েস দেবো সেটা আমি আগে বলে দেবো। আর তোমাদের কেমন মনে হয়েছে, কি হয়েছে অবশ্যই জানাবে আমাকে, আর কেমন স্টোরি পছন্দ সেটাও জানাবে। ওকে, বাই বাই।